যদি এই পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্বের বিষয়টা না থাকে, তাহলে আর এই উপযোগিতার বিষয়গুলো নিয়ে আলাপ করবার আর কোনো প্রাসঙ্গিকতাই থাকে না। আমরা বাংলাদেশের জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে যে বিভিন্ন দলের সঙ্গে তাদের সমর্থনের বিষয়টা দেখি, সেটা কখনোই এমন নয় যে এটা কোনো একটা দলকেই এককভাবে 50% ঊর্ধ্বে মানুষ তারা সমর্থন করে, এটা সম্ভব হয় না। সেক্ষেত্রে কোন দল যদি নিম্নকক্ষে 2/3 মেজরিটিও পায়, তাহলে সংবিধানে পরিবর্তন নিয়ে আসতে হলে উচ্চকক্ষে যেহেতু তার সিম্পল মেজরিটিও ইভেন থাকে না, অন্য যে দলগুলো আছে আদত বিরোধী দল, তাদের উপরে তাদেরকে নির্ভরশীল হতে হয়। এটা একটা বড় ধরনের সাংবিধানিক সংকট থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে। বাংলাদেশে যে সাংবিধানিক সংকটগুলো অতীত তৈরি হয়েছে, সেটা যেন আর ভবিষ্যতে তৈরি না হয়, তার জন্য উচ্চকক্ষ পিআর সিস্টেম একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। এর বাইরে আরো কিছু উপযোগিতা আছে। আমরা নিম্নকক্ষে যে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা হতে দেখবো, একটা আইন প্রণয়ন করা হলো, সে আইনটা কতটুকু ভালো হলো, কতটুকু খারাপ হলো, সেই বিষয়গুলো নিয়ে উচ্চকক্ষে আলোচনার একটা দীর্ঘ সুযোগ আছে। হতে পারে যে উচ্চকক্ষ নিম্নকক্ষের কোন একটা আইন সেটাকে চূড়ান্ত ভাবে আটকিয়ে রাখতে পারবে না। যদি উচ্চকক্ষ কোন একটা আইন সেটার ব্যাপারে তাদের আপত্তির কথাও জানান এবং পরবর্তীতে এটা নিম্নকক্ষে পাশ হয়, তাহলে সেটা পাশ হিসেবে গৃহীত হবে। কিন্তু এই যে একটা আলোচনার পরিসর তৈরি হলো, সেটা আমাদেরকে অনেকগুলো কালো আইন হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবে। আমরা যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা দেখি, সেই সময়টাতে যদি নিম্নকক্ষে এটা পাশ করার পরে উচ্চকক্ষে আমরা যদি 2008-এর নির্বাচনের আমরা সংখ্যানুপাতটাকে বিবেচনায় নিই, বিএনপির অন্তত 33 জন প্রতিনিধি উচ্চকক্ষে থাকতেন। তারা যেহেতু বিরোধী দল এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্য দিয়ে তাদের উপরেই এই নিপীড়নটা করার সুযোগটা অনেক খুঁজত, অবশ্যই সেই জায়গাটাতে একটা বড় ধরনের প্রতিরোধের জায়গা তৈরি হতে পারে। হয়তো সেটা আইনগতভাবে শতভাগ কার্যকর হতো না, যেহেতু নিম্নকক্ষই এখানে সর্বেসর্বা, কিন্তু তারপরেও এটা জনপরিসরে একটা চাপ তৈরি করতে পারত এবং এই চাপকে মোকাবেলা করে যারা ক্ষমতাসীন আছেন নিম্নকক্ষের মেজরিটির ভিত্তিতে, তাদের ক্ষমতা পরিচালনা করা অতটা স্মুথ হতো না, তাদের এতটা অথরিটেরিয়ান হয়ে যাওয়ার সুযোগ হতো না, তারা এই জায়গায় একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আসতে পারবে। এর বাইরে কি আরো একটা বিষয় আছে, রাজনৈতিক সংস্কৃতির বিষয়। আমরা বাংলাদেশের পূর্বেকার যে রাজনীতি দেখেছি, সেখানে পলিসি ডায়ালগ সেটা মুখ্য নয়, বরং পেশি শক্তি ছিল মুখ্য বিষয়। তারা কতটা শক্তিশালী, কতটা জনবল, কতটা তাদের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন, এই বিষয়গুলোই ক্ষমতায় আসা না আসার বিষয়গুলোকে নির্ধারণ করে। কিন্তু যখন উচ্চকক্ষে প্রতিনিধিরা থাকছেন, তারা সেই সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই সংসদে বসে যে কথা বলার একটা পরিসর তৈরি করতে পারলে, সেটা একটা ডায়ালগের পরিবেশ তৈরি করবে, সেটা একটা পলিসি দেওয়ার পরিবেশ তৈরি করবে। ইভেন বাংলাদেশের কোন আইন পাশ করার সময়টাতে নিম্নকক্ষে যতটা না আলাপ আলোচনা হয়, আমার ধারণা উচ্চকক্ষে তার থেকেও বেশি পরিমাণে আলাপ আলোচনাটা হবে। সেটা আমাদেরকে পলিসি নির্ধারণের ক্ষেত্রে যারা সরকারি দলে থাকবেন তাদেরকে যথেষ্ট ভাবার পরিবেশ তৈরি করবে। রাজনীতিতে এই যে মাঠে যত কর্মসূচি হয়, মাঠে হরতালের মতো কর্মসূচি হয়, অবরোধের মতো কর্মসূচি হয়, আমার ধারণা যদি উচ্চকক্ষকে ফাংশনাল করা সম্ভব হয়, তাহলে মাঠে এই যে অবরোধ হরতালের মতো যে কর্মসূচিগুলো আছে,
সেটার সংখ্যাও কমে আসতে পারে। আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তনের জায়গা তৈরি হতে পারে। এই সব কিছু বাইরে আর একটা জিনিস একেবারে অনিলোক থেকে গেছে, যেটা কারো বক্তব্যই আসেনি। উচ্চকক্ষের যারা স্পিকাররা আছে, স্পিকার, ডেপুটি স্পিকার, তাদের কিন্তু এর বাইরে গিয়েও আরো কিছু কর্মপন্থীর বিষয়ে আমরা ঐক্যবদ্ধ কমিশন আলোচনা করেছি। কিছু নিয়োগ কমিটি আছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে, সেই নিয়োগ কমিটিতে, সেই নিয়োগ অথরিটি হিসেবে তাদের কিন্তু ভূমিকা থাকে। বাংলাদেশে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো স্বাধীন না হওয়ার পিছনে এককভাবে প্রধানমন্ত্রীর নিয়োগ দেবার যে অথরিটি ছিল, সেটা যখন আরো কিছু মানুষের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেল, সেটা এই জায়গায় নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একটা স্বচ্ছতার জায়গা নিশ্চিত করবে বলে আমরা আশা করতে পারি। এই সব কিছু বিষয়ে পজিটিভ বিষয়গুলো নির্ভর করছে যদি আমরা উচ্চকক্ষে